নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। নিজের অবস্থান থেকে এবার সম্পূর্ণভাবে 180 ডিগ্রি পাল্টি খেলেন মোহাম্মদ ইউনেস। হঠাৎ করে একটি সাক্ষাৎকারে তিনি এবার যে কথাগুলো বলেছেন তা নিঃসন্দেহে চমকপ্রদ। তিনি ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রক্ষা করতে চাইছেন কিছুটা হঠাৎ করেই। কারণটা কি? এতদিন ভারত বিরোধিতা, এতদিন কথায় কথায় ভারতকে লাগাতার হুমকি হুঁশিয়ারি, এমনকি তার সরকারের একাধিক উপদেষ্টা এবং সমন্বয়করা দিনের পর দিন যখন ভারতকে ভিলেন বানিয়ে সাধারণ মানুষের আবেগ নিয়ে ছেলেখেলা করার চেষ্টা করেছেন, তখন একটি সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনেস বলেছেন তিনি ভারতের সঙ্গে দূরত্ব বজায় রাখতে আর চান না। অর্থাৎ দিল্লি এবং ঢাকার মধ্যে সম্পর্ক আগের মতো ভালো তিনি করতে উৎসাহী। এবার পুরোটাই ভারতের ব্যাপার। ভারত এই সম্পর্ক রিভাইভ করবে কি করবে না তা তিনি ভারতের কোর্টে বলটা ঠেলে দিয়েছেন। আনন্দবাজারে প্রকাশিত এই ধরনের সংবাদ যখন আমার কাছে আসে কিছুটা চমকে যাই যে এর পিছনে কারণটা কি হতে পারে। কারণ কালকে মোহাম্মদ ইউনেস সেনাবাহিনীর যে প্রোগ্রাম, সেখানে গিয়ে তারা বলেছেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকুক সেনাবাহিনী। এমনকি কিছুদিন আগেও তারা বলেছিলেন কলকাতাকে 4 দিনের মধ্যে দখল করে নেবে। রয়ের এজেন্টরা বাংলাদেশে বিভিন্ন কর্মকাণ্ড করার চেষ্টা করছে। ইসকন, হিন্দুদের উপর অত্যাচার, একাধিক ইস্যুতে ভারত এবং বাংলাদেশ কিন্তু লাগাতার শেষ 3 থেকে 4 মাস নিজেদের মধ্যে বাকযুদ্ধে আবদ্ধ হয়েছে। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনেসের এই পাল্টি খাওয়ার কারণটা কি? কিছুটা অনেকেই অনুমান করতে পারেন। মোহাম্মদ ইউনেস বুঝতে শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প 20শে জানুয়ারি 2025-এ কিন্তু অফিসিয়ালি ক্ষমতা দখল করবেন। অর্থাৎ আমেরিকার মসনদে ডোনাল্ড ট্রাম্প যখন বসবেন তখন 100% আপনারা নিশ্চিত থাকুন এই দক্ষিণ পূর্ব এশিয়ার পলিটিক্স কিন্তু সম্পূর্ণভাবে বদলে যেতে শুরু করবেন। আর এই ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর আগেই জো বাইডেনের একটি ফোন কল আসে মোহাম্মদ ইউনেসের কাছে, যেখানে সরাসরি আইন শৃঙ্খলা এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে জো বাইডেন মোহাম্মদ ইউনেসকে ধুয়ে দিয়েছিলেন। এবং সেই কথা মোহাম্মদ ইউনেসের সরকারের পক্ষ থেকে কোনো প্রেস ব্রিফিংয়ে কিন্তু জানানো হয়নি। অর্থাৎ যে সরকার কথায় কথায় প্রেস ব্রিফিং করেন, যে সরকার প্রত্যেকটা ইস্যুতে ভারত বিরোধিতা করে একটি স্টেটমেন্ট দেন, সেই সরকার বাইডেন ফোনে তাদেরকে কি বলেছেন তা কিন্তু তারা জানাননি। উল্টে বাইডেনের পক্ষ থেকে বাইডেনের যে ডান হাত সে সালিভান একটি প্রেস কনফারেন্স করে সরাসরি বলে দেয় জো বাইডেন কিন্তু মোহাম্মদ ইউনেসের যে কর্মকাণ্ড তাতে সম্পূর্ণভাবে ক্ষুব্ধ। শুধু তাই নয়, এই প্রেস কনফারেন্সের ঠিক 1 সপ্তাহের মধ্যে এই সালিভানকে কিন্তু ভারতবর্ষে পাঠান জো বাইডেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা নিয়ে জয়শঙ্কর গিয়ে পৌঁছায় ডোনাল্ড ট্রাম্পের কাছে। এবার দেখুন, জয়শঙ্কর মিটিং করছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, সালিভান ভারতে এসে মিটিং করছেন অজিত দোভালের সাথে। অর্থাৎ সব মিলিয়ে মোহাম্মদ ইউনুস কিন্তু বুঝতে শুরু করে দিয়েছেন তার পতনের রূপরেখা কিন্তু ভারত এবং আমেরিকা দুপক্ষ মিলে তৈরি করতে শুরু করে দিয়েছে। কালকে একটি সাংবাদিক সম্মেলনে একটি প্রেস যেটি সাক্ষাৎকার আপনারা বলতেই পারেন, সেখানে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসা নিয়ে সরাসরি মোহাম্মদ ইউনুস স্বীকার করে নিলেন যে তিনি চাপে আছেন এবং এই যে বাংলাদেশ এবং আমেরিকা সম্পর্ক, এতে ভারত একটা গুরুত্বপূর্ণ মিডিয়াম কিন্তু পালন করতে পারে, যা মোহাম্মদ ইউনুস সরাসরি কালকে স্বীকার করে নিয়েছেন। সাক্ষাৎকারে তিনি কি বলেছে জানেন? তিনি বলেছেন ট্রাম্প এবং মোদির বন্ধুত্ব আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্কে খারাপ প্রভাব ফেলতে পারে। এমন হওয়াটা অসম্ভব নয়, আমরা এই ব্যাপারে সতর্ক আছি। অর্থাৎ কালকে তিনি বলছেন এই ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বন্ধুত্ব নিয়ে তিনি চিন্তিত এবং এটা বাংলাদেশের রিলেশনকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। কেন, 2 মাস আগে কি বলেছিলেন মোহাম্মদ ইউনুস, আপনি কি ভুলে গেছেন? আপনি বললেন ডোনাল্ড ট্রাম্পের দলেও নাকি অনেক বন্ধু মোহাম্মদ ইউনুসের আছে এবং আপনি বলেছিলেন আমেরিকার মসনদে যেই বসুক বাংলাদেশে তাতে কিছু যায় আসে না। আপনার দলের সমন্বয়ক উপদেষ্টারা দিনের পর দিন মাইকে চিৎকার করে বলেছে আমেরিকা কোনোভাবেই বাংলাদেশের নীতি নির্ধারণ করতে পারেন না। সেদিনও আমি বলেছিলাম আমেরিকা কিন্তু এই বাংলাদেশের রাজনীতিতে আজও ডিসাইডিং ফ্যাক্টর, কারণ বাংলাদেশের ইকোনমিক্যাল সেক্টর, ট্রেড, এক্সটার্নাল বিভিন্ন ইস্যু কিন্তু আমেরিকার পলিসির উপর ডিপেন্ড করে থাকবে। আর সেখানে ডোনাল্ড ট্রাম্প বসার আগে মোহাম্মদ ইউনুস কার্যত স্বীকার করলেন তিনি ট্রাম্পের জন্য চাপে আছেন এবং তিনি এবার ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে চাইছেন। এই সাক্ষাৎকারে দ্বিতীয় পর্বে মোহাম্মদ ইউনুস কি বলেছেন? তিনি বলেছেন এটা সম্ভব, মানে ওদের অর্থাৎ ট্রাম্প এবং মোদির সম্পর্ক নিয়ে তিনি বলতে চেয়েছেন ওদের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা এবং মন্ত্রিসভায় ভারতীয় বংশোদ্ভূত
7 জন সদস্যের কারণে আমাদের সম্পর্ক কিছু প্রভাবিত হতে পারে। অর্থাৎ সেই আমার ভিডিও 15 দিন আগে যেটা আমি বানিয়েছিলাম, ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভা 7 জন বংশদূত, ভারতীয় বংশদূতকে নিয়ে তৈরি। যেমন কাশ প্যাটেল, আপনারা যদি দেখেন হিন্দু ধর্মাবলম্বী তুলসী গ্যাবট, একাধিক এরকম ব্যক্তিত্ব নিয়ে কিন্তু ট্রাম্পের মন্ত্রিসভা গঠন হয়েছে, যারা প্রথম দিন থেকে এই যে হিন্দুদের উপর নির্যাতন, মোহাম্মদ ইউনূসের পাকিস্তান প্রেম, পাকিস্তানের মৌলবাদ, পাকিস্তানের পরমাণু বোমা, সমস্ত কিছু নিয়ে সরব। আজকে মোহাম্মদ ইউনূস এসে রিয়েলাইজ করছেন সত্যি এর জন্য কিন্তু বাংলাদেশের অবস্থাও ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি বারবার বলি, রাজনৈতিক ব্যক্তিত্বদের দূরদর্শিতা থাকাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক যেরকম ভাবে শেখ হাসিনা দূরদর্শী হয়ে শুধুমাত্র অপেক্ষার খেলা খেলে যাচ্ছেন, ইচ্ছে মতো কথা বলছেন, মোহাম্মদ ইউনূস সরকারের বিরোধিতা করছেন, আবার ইচ্ছা মতো অন্তরালেও চলে যাচ্ছেন। রাজনীতিতে টাইমিংটা যেমন ইম্পর্টেন্ট, ঠিক সেরকম ভিশনটাও ইম্পর্টেন্ট। মোহাম্মদ ইউনূস 2 মাস আগে যেভাবে ট্রাম্পের বিরোধিতা করেছিলেন, যেভাবে এই আমেরিকা ট্রাম্প সরকারকে অগ্রাহ্য করার চেষ্টা করেছিলেন এবং যেভাবে ভারতকে অবহেলা করার চেষ্টা করেছিলেন, আজকে সেই মোহাম্মদ ইউনূস 180 ডিগ্রি ঘুরে স্বীকার করছেন ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় যেহেতু 7 জন ভারতীয় বংশদূত আছে, তার ফলে বাংলাদেশের সম্পর্ক আমেরিকার সঙ্গে খারাপ হতেই পারে এবং এটা বাধ্য। এবং এর পিছনে কিন্তু ভারত অর্থাৎ মোদি এবং ট্রাম্পের বন্ধুত্ব একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে। তা আমি বলছি না, আজ ডোনাল্ড ট্রাম্পের এই আসার আগে ইন্টারভিউতে বলছেন খোদ মোহাম্মদ ইউনূস। অথচ আমি যখন এই কথাগুলো বলি, আপনারা এই কমেন্টে বিভিন্ন কথাবার্তা বলেন, ভাবেন যে এতটা ভিশনারি আপনি কিভাবে হচ্ছেন, অনেক অনেক প্রশ্ন আপনারাও আমাকে করেন। কিন্তু আজকে দেখুন মোহাম্মদ ইউনূস স্বীকার করে নিলেন 20শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আসার আগে তিনিও কতটা চাপে এবং এর ফলে বাংলাদেশ এবং আমেরিকার সম্পর্ক খারাপ হতে পারে। শুধু তাই নয়, তিনি আরো কিছু কথা বলেছেন, একটু আপনাদের সামনে আমি বলতে চাই। তিনি বলেছেন আমাদের সম্পর্ক নিঃসন্দেহে খারাপ হতে পারে এবং এই খারাপ হওয়ার লক্ষণ ইতিমধ্যেই দেখা গেছে। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন ট্রাম্প আসার আগেই এমন কিছু ঘটনা ঘটেছে যাতে তিনি বুঝতেই পেরেছেন তারা যখন অফিসিয়ালি 20শে জানুয়ারি 2025 দায়িত্ব নেবেন, সম্পর্ক আরো খারাপ হতে পারে। লক্ষণ খারাপ মানে কি বোঝাতে চাইলেন মোহাম্মদ ইউনূস? কোথাও গিয়ে বাইডেনের এই হুমকি আর হুঁশিয়ারিটা ডোনাল্ড ট্রাম্পের আগমনটাকে জাস্টিফাই করছে না তো? মানে বাইডেন এখানে ফোন করে হুমকি বা হুঁশিয়ারি দিয়েছেন কারণ বাইডেনও জানেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে বাইডেন এবং ইউনূসের এই সম্পর্ক নিয়েও কাটাছাড়া কিন্তু হবে। অর্থাৎ এই লক্ষণ মানে নিঃসন্দেহে জো বাইডেনের পাশ থেকে সরে যাওয়াটাকেই কিন্তু মিন করতে চেয়েছে এই মোহাম্মদ ইউনূস। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের যেরকম ভাবে মত, অন্তত হিন্দুদের উপর নির্যাতন নিয়ে যেভাবে মত তিনি প্রকাশ করেছেন, তাতে বাংলাদেশের মতো ক্ষুদ্র ছোট্ট পুচকে একটা দেশের কাছে যথেষ্ট অসম্মানজনক, ভয়াবহ এবং এই সামগ্রিক বিষয়টা জাতিসংঘতে যেভাবে প্লেসড করা হয়েছে তাতে নিঃসন্দেহে বাংলাদেশের ভবিষ্যতে অনেক ঝুটঝামেলা আসতে পারে বলে আমার এখনই মনে হচ্ছে। কারণ জাতিসংঘে যখন এই পুরো বিষয়টা যায়, এই বিষয়টার ইন্টারনাল ম্যাটার বা ইন্টারনাল পলিটিক্সের পার্ট কিন্তু আর থাকে না। এটা সম্পূর্ণভাবে এক্সটার্নাল অ্যাফেয়ার্সের এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে গেছে, অন্তত আমেরিকার এই পদক্ষেপে। পরবর্তীকালে আরো অনেক কথা বলেছেন মোহাম্মদ ইউনূস। আমি যতই সাক্ষাৎকার পড়ছিলাম তত আমার মনে হচ্ছিল বাংলায় একটা প্রবাদ আছে না, বিলম্বিত বোধোদয়, অর্থাৎ চোর পালালে বুদ্ধি বাড়ের মতো, যে সব যখন শেষ হয়ে গেল, যখন মোহাম্মদ ইউনূসের আশেপাশে কোনো রাজনৈতিক দল নেই, সেনাপ্রধান নেই, বিশ্বের পাকিস্তান ছাড়া আর কোনো দেশের সমর্থন নেই, ঠিক তখনই তিনি রিয়েলাইজ করলেন ডোনাল্ড ট্রাম্প এসে তাদের সম্পর্ক খারাপ করে দিতে পারে এবং বাংলাদেশ বিপাকে পড়তে পারে। সত্যি প্রথমেই যদি এটা এদের মাথায় থাকতো তাহলে হয়তো সম্পূর্ণ চিত্রটাই অন্যরকম হতে পারতো। যাই হোক, পরে তিনি কি বলেছেন, এটা ধরেই নেওয়া যায় যে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরা সকলে ভারতের প্রতি পক্ষপাতিত্ব করবেন। আমাদের চেষ্টা করতে হবে সেখানে এমন কিছু মানুষ খুঁজে পেতে যারা আমাদের প্রতি সহানুভূতিশীল হবেন। আমাদের পূর্ববর্তী সরকারের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, আমাদের নতুন সরকারের সঙ্গে তেমন ভালো সম্পর্ক নেই, তা গড়ে তুলতে হবে। এর জন্য আমাদের কূটনৈতিক চ্যানেল এবং তার বাইরেও প্রচেষ্টা চালাতে হবে। হঠাৎ করে তিনি সেখানে ভারতকে টেনে এনে বলেছেন বাইডেন সরকারের সঙ্গে যেরকম সম্পর্ক ছিল, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেই রকম ডিপ্লোম্যাটিক একটা রিলেশন বাংলাদেশ তৈরি করতে চায় এবং তা করতে হবেই। কিন্তু আদতে সেটা করা কিন্তু কার্যত অসুবিধা জেনেই তিনি এখন ভারতের সঙ্গে দূরত্ব ঘোচাতে চাইছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন দিল্লি এবং ঢাকার মধ্যে দূরত্ব ক্লোজড করতে চাইছেন, মানে আরো ডিস্টেন্স যেটা ক্রিয়েট হয়েছিল সেটাকে ক্লোজড করে বন্ধুত্বপূর্ণ এক সহাবস্থান তিনি চাইছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তিনি শুধু চিন্তিত নয়,
তিনি চাইছেন ডোনাল্ড ট্রাম্পের গুড বুকে উঠতে এবং ভারতের সাহায্য নিয়ে। আর এদিনই ভারত এমন এক সিদ্ধান্ত নিল যা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত ভয়ঙ্কর এক সিদ্ধান্ত। নভেম্বর এবং ডিসেম্বর মাসে ভারতবর্ষ বাংলাদেশকে 50 লক্ষ টন চাল পাঠিয়েছিল। এই চুক্তি কিন্তু শেখ হাসিনার সময় হয়েছিল এবং তার জন্য বাংলাদেশের মানুষদের কথা ভেবে ভারতবর্ষ কিন্তু দিনের পর দিন চাল বাংলাদেশে সরবরাহ করে গেছে। কিন্তু এইবার ভারত সরকার কি করলো জানেন? এইবার 50 লক্ষ চাল পাঠানোর চুক্তি ভারত সরকার ইন্দোনেশিয়ার সঙ্গে করতে শুরু করে দিল। অর্থাৎ ইন্দোনেশিয়ার সঙ্গে এই প্রথম দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রেক্ষাপটে এক ঐতিহাসিক চুক্তি হলো, যেখানে ভারতবর্ষ 50 লক্ষ চাল ইন্দোনেশিয়াকে পাঠাবে এবং বাংলাদেশকে চাল পাঠানো সম্ভবত বন্ধ করতে চলেছে ভারত সরকার। কারণ এই বিপুল পরিমাণে চালের যোগান যা ভারতবর্ষের মাটিতে পাওয়া যায় তা যদি অন্য একটি দেশকে পাঠায় তাহলে কিন্তু কপাল পুড়তে চলেছে বাংলাদেশের। এবং এই চুক্তি যখন হচ্ছে তখন কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার পলিটিক্সেও ভারতবর্ষ আরো এক কদম প্রভাবশালী হয়ে গেল। ইন্দোনেশিয়াকে চাল দিলে দুটো জিনিস হতে পারে। এক, খাদ্য সুরক্ষার কথা মাথায় রাখছে ভারত, সেটা আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশ করা হতে পারে। 2 নম্বর কথা যেটা হতে পারে, বিদেশি বাজার একটা খুলে যেতে পারে। ভারতবর্ষে চাল ব্যবসায়ীদের কাছে একটা বিদেশি বাজার ভারত সরকার কিন্তু খুলে দিল। পাশাপাশি বিদেশের বিভিন্ন দেশের সাপ্লাই চেইন সরবরাহ করতে ভারতের ভূমিকা নিয়ে ভারতবর্ষ কিন্তু ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটে ইন্টারন্যাশনাল রিলেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে চলেছে কিছু বছরের মধ্যেই। অন্তত ইন্দোনেশিয়া চাল পাঠানোর এই চুক্তি অন্তত এই সকল কথাগুলো মাথায় রেখে নেওয়া হয়েছে বলে আমার বিশ্বাস। আর এর ফলে কিন্তু সব থেকে বড় বিপদে পড়তে চলেছেন মোহাম্মদ ইউনেস। পাশাপাশি এই যে চাল পাঠানোর এই যে এক্সপোর্টের লাইসেন্সটা ভারত সরকার কিন্তু বন্ধ করে দিয়েছিল। আপনি যদি দেখেন তাহলে দেখবেন 2023 সালের জুলাই মাসে এই চাল পাঠানোর উপর নিয়ন্ত্রণ করতে চেয়েছে ভারত সরকার। কারণ সে সময় মনে হয়েছিল চালের বাজার মূল্য এতে বেড়ে যেতে পারে। অর্থাৎ যদি বিদেশেই সমস্ত চাল পাঠান তাহলে ভারতীয়দের জন্য চালের দাম কিন্তু বেড়ে যাবে। কিন্তু এবার অক্টোবরে 2024-এ ভারতবর্ষ কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে সরে এসে দক্ষিণ পূর্ব এশিয়ার পলিটিক্সকে ডমিনেট করার জন্য এই রকম এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল, যার ফলে ভারতের চাল ব্যবসায়ীরা বিদেশের বিভিন্ন দেশে কিন্তু এবার চাল সরবরাহ করতে পারে। প্রাথমিকভাবে এনসিএল এর মাধ্যমে এই পুরো বিষয়টা হবে। এনসিএল কিভাবে করবে? এনসিএল পুরো বিষয়টাই খোলা বাজার থেকে চাল কিনবে ব্যবসায়ীদের হাতে, তারপর তারা ন্যায্য মূল্যে ইন্দোনেশিয়াকে বিক্রি করবে। এর ফলে ভারতের যে চালের বাফার অর্থাৎ স্টোরেজ তার কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ বাফার জোন থেকে চাল না কিনে এবার ভারত সরকার সরাসরি এনসিএল এর মাধ্যমে খোলা বাজার থেকে চাল কিনে ইন্দোনেশিয়ায় পাঠাবে। ইতিমধ্যে 10 লক্ষ টন চাল পাঠানো হয়ে গেছে, বাকি 40 লক্ষ টন চাল ইতিমধ্যেই পাঠানোর বন্দোবস্ত করা হয়েছে। এরপরে বাংলাদেশের যে ভাড়ারে একটা টান পড়বে তা কিন্তু বলাই চলে। অর্থাৎ নিখুঁত একটা ডিপ্লোম্যাটিক চাল, যেই চালের পর সেনাপ্রধানও রিয়েলাইজ করেছেন ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করার প্রয়োজন, আর মোহাম্মদ ইউনুস তো ডোনাল্ড ট্রাম্পের ভয়েই কাঁপছেন। অর্থাৎ সব মিলিয়ে নিঃসন্দেহে অ্যাডভান্টেজ ভারতবর্ষ। ডিপ্লোম্যাটিক কিংবা প্র্যাকটিক্যাল ওয়েতে যদি ভাবেন, সমস্ত দিক দিয়ে মোহাম্মদ ইউনুসের একাধিক ভুল চাল আজকে কিন্তু ভারত বাংলাদেশের এই রেশারেশিতে বাংলাদেশকে কয়েক গুণ পিছিয়ে দিল নিঃসন্দেহে। আপনারা কি ভাবছেন? কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।